রাহানি মিডিয়া পরিধির আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকের বিষয় আইন শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা, দুটি এত বেশি কানেক্টিং, এত বেশি যুক্ত যে এই বিষয়ে আসলে আলোচনা করতে যেই বিষয়টি আমি এর আগেও বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অবনতি নিয়ে টকশোতে আসলে আলোচনা করে কি হয়, বা রাজনৈতিক স্থিতিশীলতা এইটি নিয়ে আসলে টকশোতে আলোচনা করে কি হয়। কিন্তু তবুও কখনো কখনো গড্ডলিকা প্রবাহে নিজেদেরকে ভাষাতে এই বিষয়গুলো আমরা ঠিক করি। আজকের বিষয়টা ঠিক করা হয়েছে আইন শৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতা। আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ভিতরে আমি কয়েকটি ঘটনা বলি। সন্দ্বীপে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ, রংপুরে 4 হত্যা, আদালতে স্বীকারোক্তি দিলেন মুগ্ধ সিদ্ধার্থ দাস। সেখানে পুলিশ জানিয়েছে যে তাদেরকে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস দুজন ব্যক্তি তাদেরকে ইয়াবা সেবন করতে দেওয়া হয়নি বলে গণপতি চক্রবর্তী, প্রীতিলতা চক্রবর্তী, প্রিয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তী 4 জনকে তারা মেরে ফেলেছেন। যদিও বিজ্ঞানের দিক থেকে ভাবলে যে 2 জন মানুষ 4 জন মানুষকে, 4 জন জলজ্জন্ত মানুষকে এইভাবে খুন করা খুব কঠিন। কারণ একজন মানুষকে যখন আরেকজন মানুষ খুন করতে যায়, সাধারণ কোনো কিলার না বা কোনো প্রফেশনাল খুনি না, তো একজন মানুষকে খুন করা খুব টাফ, কিন্তু কারণ তার গায়ে যে শক্তি থাকে, এটা বায়োলজিক্যাল এবং সায়েন্টিফিক বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। যদিও পুলিশ বলেছে আমরা আপাতত তার উপরই ভরসা রাখছি। প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার। নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড। নুসরাতের কথা আপনাদের মনে আছে যে একটি মেয়ে ফেনীতে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, পরে সেটাকে সুইসাইড হিসেবে বলা হয়। শিশু মৃত্যুর ঘটনায় 2 মাস পর হত্যা মামলা। যাত্রাবাড়িতে 4 বিদেশি পিস্তল ও 12 গুলি উদ্ধার। মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড। এই হলো আমাদের সংবাদপত্রের খবর। আমরা এ নিয়ে আলোচনা করার জন্য ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলে আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ফেনীর নুসরাত হত্যা মামলায় 16 আসামির মধ্যে 2 জন মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 4 জনের যাবজ্জীবন, খালাস 10 জন। নুসরাত জাহান রাফির মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছেন। সুতরাং রাফির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জড়ানো কোনো সুযোগ ছিল না। সুতরাং ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। নিরাপত্তা চায় পরিবার। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঠিক করবে তৃণমূলের নেতারা, জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। দলীয় শৃঙ্খলা ভঙ্গে মিলবে কঠোর ব্যবস্থা। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয় মন্তব্য পরোয়ারের। 6 মাসে ব্যর্থ সরকার দাবি এনসিপির। জুলাই সনদের পথে এগোতে চায় বিএনপি, মন্তব্য আইনমন্ত্রী। রাজনৈতিক টানাপোড়েনেও বাংলাদেশ ভারতের অর্থনীতিতে প্রভাব পড়বে না, মন্তব্য দীনেশ ত্রিবেদীর। 2 দেশের সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা, বললেন বাণিজ্যমন্ত্রী। এবং 6 মাসে 95 কারখানা বন্ধ, কাজ হারিয়েছে প্রায় 62,000 মানুষ, বলছে সিপিটি। অর্থনীতিতে স্বস্তির চেয়ে বেড়েছে উদ্বেগ। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। শরীফুজ্জামান শরীফ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তবে আমি আপনার কাছে একটা 6 মাসের পর্যালোচনা চাই। আপনার কেমন মনে হচ্ছে যে সরকারের পর্যালোচনা করলে আপনি কি বলবেন? আনবায়াসড পর্যালোচনা। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা এবং সাথের আলোচককে শুভেচ্ছা। রাজনৈতিক সরকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসেছে। অনেকগুলো সমস্যা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া, আবার অনেকগুলো সমস্যা তার আমলে তৈরি হয়েছে। আপনি 6 মাসের একটা শিশুকে দেখার পরে বলতে পারবেন না যে এই শিশুটা বড় হলে কি হবে, কিন্তু ক্লাস 6-এ পড়ে একজন শিক্ষার্থী, তার সাথে 1 ঘন্টা যদি কথা বলেন, মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে তার মনস্তত্ত্বটা কেমন বা সে কী
ধরনের চিন্তা ভাবনা করে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, এনসিপি বা জামাত তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। সুতরাং বিএনপির কাছে প্রত্যাশাও যেমন বেশি, আবার বিএনপির অভিজ্ঞতাও আছে, আবার বিএনপিকে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে কতগুলো উত্তরাধিকার সূত্রে বাড়তি ঝামেলা ফেস করতে হয়। আজকে আমাদের গ্যাস জ্বালানি সংকট, এই সংকট যদি আপনি পর্যালোচনা করতে বলেন, এটা বিএনপি সামাল দিতে পারেনি। আমাদের আর্থিক খাতের যে অব্যবস্থাপনা এবং সেই অব্যবস্থাপনার ধারাবাহিকতার অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। যে ব্যাংকগুলো লোপাট হয়েছে, সেই ব্যাংকগুলোর জন্য যে 52,000 কোটি টাকা দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই টাকাটা কোথায় গেল? গ্রাহকরা কি সেই টাকা পেয়েছে? তার মানে হলো যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার সিস্টেমটা বদল হয়নি। আমি বিএনপির এই সরকারের আমলে আপনি যদি সফলতার কথাগুলো বলতে বলেন, আমি কতগুলো জায়গায় তাদের কাজের প্রশংসা করার মতন কতগুলো জায়গা আছে। বেসরকারি শিক্ষক যারা অবসরে গেছেন, আমি এই ধরনের কয়েকটা পরিবারকে জানি, হাজার হাজার পরিবার, তার মধ্যে কয়েকটা পরিবারকে জানি যে তারা একটা আশঙ্কার মধ্যে ছিলেন যে জীবদ্দশায় তাদের যে সঞ্চিত টাকা, সেই টাকাটা তারা ফেরত পাবেন কিনা। তাদের পাওনা, সরকার অর্থনৈতিক সংকটের মুখেও সেই টাকাটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং এই টাকা কেবলমাত্র টাকা না, এটা আমার কাছে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা, কিন্তু ওই পরিবারটার একেবারে শেষ স্বপ্ন এটা। অনেক শিক্ষক এই টাকাটা পাওয়ার পরে ঠিক করে রাখেন তার মেয়েটাকে বিয়ে দেবেন। অনেকেই মনে করেন যে এই টাকা পাওয়ার পরে তিনি শেষ বয়সে হজে যাবেন। কেউ মনে করেন গ্রামের ঘরটাকে একটু ভালো করে ঘরটা তিনি বানাবেন এই টাকার মধ্যে। কিন্তু কয়েক মাস আগে আমি এটার জন্য এনসিপিকে অ্যাপ্রিসিয়েট করব, অভিনন্দন জানাবো। তারা এই ইস্যুটাকে নিয়ে কতগুলো কাজ করেছে, সরকারকে স্মারকলিপি পর্যন্ত দিয়েছে, এবং সরকার এই চ্যালেঞ্জের মুখেও সেই টাকাটা তাদেরকে পরিশোধ করছে। আপনার সার্ভিস সেক্টরের বিশেষ করে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এই জায়গাগুলোতে কতগুলো উদ্যোগ আছে। স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রী, তার যে একটা ইচ্ছা আছে, চেষ্টা আছে, এটা আমি দেখি। আমাদের সংস্কৃতিতে কতগুলো পরিবর্তন এসেছে বিএনপির হাত ধরে, বিশেষ করে প্রধানমন্ত্রীর হাত ধরে, সাশ্রয়ী। আবার কতগুলো জায়গায় পুরনো সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি, বিএনপিও পরিবর্তন করতে পারেনি। আপনি দ্রব্যমূল্য যদি দেখেন, বিএনপির যে প্রতিশ্রুতি 1 কোটি মানুষের কর্মসংস্থান, সেখানে অগ্রগতি কতটুকু? আপনি যেটি বললেন 6 মাসে 62,000 মানুষ চাকরি হারিয়েছে, কিন্তু আপনি যদি 1 বছরের হিসাব করেন, বিএনপির তো একটা প্রতিশ্রুতি ছিল যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী প্রস্তুতি নেই। প্রশাসন দলীয়করণের যে জায়গাটা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কয়েকদিন আগে বিএনপির স্থায়ী কমিটিতে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন। তার অর্থ হলো যে এই ধরনের পদগুলোতে থেকে যে দাসত্ব করা, সেই দাসত্বর মনস্তত্ত্ব আমাদের এখান থেকে বিদায় হয়নি। আমলাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমি কিন্তু বিএনপি করতাম এবং এই কারণে আমাকে সুযোগ সুবিধা দিতে হবে। আপনি ব্যাংক পাড়ায় যান, জিয়া পরিষদের নামে গত 15 বছর জিয়া পরিষদকে কোথাও দেখিনি। আমি ছাত্রদলকে মরতে দেখেছি, আমি যুবদলকে গুলি খেতে দেখেছি, আমি বিএনপির কর্মীকে তার হাত পা বাঁধা লাশ দেখেছি বুড়িগঙ্গায়, কিন্তু আমি জিয়া পরিষদকে দেখিনি। আপনি অর্থনৈতিক খাতে, বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে তাদের যে সীমাহীন দৌরাত্ম্য এবং নৈরাজ্য, এটা বন্ধ করা যায়নি। অর্থাৎ মানুষ কেবলমাত্র 12 ফেব্রুয়ারিতে বিএনপিকে বেছে নিয়েছিল। তার সামনে দুটো শক্তি ছিল, একটা অন্ধকারের শক্তি, মানুষ অন্ধকারের দিকে হাত বাড়ায়নি, বিএনপিকে বেছে নিয়েছে। কেবলমাত্র বিএনপির ভোটারদের ভোটেই কি বিএনপি জিতেছে? না, জীবনে কখনো বিএনপিকে ভোট দেয়নি। তারাও এবারের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। কেন? একটা স্থিতিশীলতা। তার আগের যে দেশের যে অবস্থাটা ছিল, আমি চাইলেই আপনাকে পেটাতে পারি, আমি চাইলে আপনাকে গালি দিতে পারি, এবং 5 আগস্টের পরে আমি পেটানোর স্বাধীনতাও পেয়েছি। আমি কথা বলার স্বাধীনতা চেয়েছি, পেটানোর স্বাধীনতা পেয়েছি। আপনার বাড়ির সামনে আমি 5 জন বন্ধু মিলে গিয়ে যা খুশি তাই করার স্বাধীনতাও পেয়েছি। সেটা বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা তো করাই হয়নি, অন্তর্বর্তী সরকার বরং প্রণোদনা দিয়েছে
তার তথ্য উপদেষ্টা মিডিয়ায় এসে বলেছেন, প্রেস সেক্রেটারি, তার একাধিক উপদেষ্টারা। আপনি আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলেন, বিএনপি এটিকে স্বাভাবিক জায়গায় নিতে পারেনি। আমাদের প্রথম যে কাজটা করা উচিত ছিল, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর লুণ্ঠিত যে অস্ত্র, আজকে একটু আগে এখানে আসার আগে দেখলাম কোথায় যেন একটা গ্রুপকে, ডাকাত গ্রুপকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ভিতরে তাদের কাছে 5টা অস্ত্র পেয়েছে, তার মধ্যে 3টা অস্ত্রই হচ্ছে ওই সময় লুট হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, আমাদের জাহাঙ্গীর আলম সাহেব কি বলেছিলেন, যে এই লুণ্ঠিত অস্ত্র নির্বাচনের কাজে, ক্ষতি করার কাজে ব্যবহৃত হবে না। তিনি কিভাবে জেনেছিলেন সেটা? তাহলে যারা অস্ত্র লুট করেছিল নিশ্চয়ই তাদের সাথে একটা সংযোগ ছিল, একটা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি এটি কিভাবে বলেন? তিনি যদি বিশ্বাসও করেন, আজকে আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলে না ব্রাহ্মণবাড়ি এটি একটা আলাদা এলাকা, সেভাবে আপনাকে দেখতে হবে। আমি তো এই কথা তার কাছ থেকে শুনতে চাইনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ, অর্থনীতি, অনেকগুলো জায়গায় চ্যালেঞ্জ আছে, কিন্তু তার মানে এই না যে কালকেই এই সরকারকে ফু দিয়ে, ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। তার মানে হলো, যদি সেটি করতে চায় কেউ, তার মানে হচ্ছে বাংলাদেশ আরও একটা খারাপ অবস্থার মধ্যে যাবে। কিন্তু অতীতের সরকার ভুল করেছে, অতীতের সরকারের দায়, যেটা আওয়ামী লীগের সময় আমরা শুনেছি, সমস্ত ঘটনার দায় দায়িত্ব বিএনপি এবং জামাতের কাঁধে। কাঁচামরিচের দাম বেড়েছে, ইউক্রেন যুদ্ধ, আর এখন সব কিছুর দায় হলো হরমুজ প্রণালী। আপনার কাউরান বাজারে চাঁদাবাজি বন্ধের জন্য হরমুজ প্রণালী কোনো ব্যাপার না। আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার মিলি, আপনার পর্যালোচনা কি? ধন্যবাদ। শরীফ ভাই হলো মানে আমাদের দুজনের মধ্যে বিএনপির বেশি সাপোর্টার। সেখানে ওনার যে এখানে এরকম পর্যালোচনার পরে আপনি বুঝতেই পারছেন এখন আর পরিস্থিতি কি অবস্থা আছে। আপনি তো অনেকগুলো হেডলাইন পড়লেন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি নিয়ে। এটার মাঝেও আরও অনেকগুলো আছে যেগুলো মিসিং। আমি সেগুলো একটা দুটো বলি। লালমনিরহাটে একজন শিক্ষককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অনলাইন জুয়ার প্রতিবাদ করায়। আপনার দূতাবাসে ইমেল দিয়ে চাঁদা চাওয়া হয়েছে এবং চাঁদা না দিলে নাশকতার হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশে অবস্থিত কয়েকটি দূতাবাসে। ঘুষ ওয়েবসাইট নামে একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেখানে বলা হয়েছে আপনার কাছে সরকারি অফিসে কে কোথায় ঘুষ চাচ্ছে, কত টাকা চাচ্ছে, মানে মানুষের নাম বাদ দিয়ে আর কি, জাস্ট আপনার অফিস অনুযায়ী এটা এনলিস্ট করেন। আজকে 13 কোটি টাকা পর্যন্ত ঘুষের হাত বদল এনলিস্টেড হয়েছে আজকে একদিনে। আপনার ৬২,০০০ মানুষ কাজ হারিয়েছে, যেখানে সরকারের প্রমিস ছিল যে তারা আসলে নতুন কর্মসংস্থান তৈরি করবে। গ্যাস এবং বিদ্যুতের যেই হাল, সে হালে আপনার কর্মসংস্থান তৈরি তো দূরের কথা, যারা মানে এস্টাবলিশ বিজনেস আছে তারা আজকে হাই হাই করছে। আমার নিজের পরিচিত একজন পরিচিত একজন ব্যবসায়ী, কালকে তার 15 কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে বিকজ উনি প্রসেসিং করতে পারে নাই গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে। আমাদেরকে বলা হয়েছিল রাজনৈতিক সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে, রাজনৈতিক সরকার শক্তিশালী হয় এবং তারা আসলে সব ঠিক হয়ে যাবে। বাট আমরা সব ঠিক তো দেখিইনি, বরং আরও অবনতির দিকে দেখছি। সব দোষী, যেটা শরীফ ভাই বলেন, হরমুজ প্রণালীর। আমরা আগে যখন কিছু কিনতে যেতাম, সেটা দাম বাড়লে রাশিয়ার যুদ্ধের দোষ পড়তো, এখন হরমুজ প্রণালীর দোষ। তবে শরীফ ভাই একটা অ্যানালজি দিয়েছেন যে 6 মাসের শিশু, এই অ্যানালজি এখানে খাটে না। কারণ আপনার এই পুরা জীবদ্দশাটাই 5 বছরের, তখন 6 মাস কিন্তু যৌবনে পাড়া দেওয়ার সমান। সো যখন আপনার সরকার যৌবনে পাড়া দিয়ে ফেলেছে, তখনও বলছেন মাত্র তো 6 মাস গিয়েছে, আরও কিছুদিন দেখেন। সেখানে আমাদের অর্থমন্ত্রী বলছে যে গ্যাস এবং বিদ্যুতের সংকট অতি সত্বর, এটার সমাধান হবে না, সম্ভব না। তাহলে কি আমরা তাহলে আমাদেরকে আশার বাণী শোনাবেটা কি? আমাদের মানে ফরেন পলিসি ইজ ডুইং বেটার দেন আদার সেক্টরস। অন্যান্য সেক্টর থেকে ফরেন ডিপার্টমেন্টে ভালো করছে, বাট স্টিল উই ডু নট হ্যাভ আ
স্টেডি ফরেন পলিসি, যেটা আমরা আশা করেছিলাম যে এই সরকার একটা স্টেডি ফরেন পলিসি তৈরি করবে, যেটা আমরা বারবার বলেছি যেন এই পলিসিটা সামনের সরকারেও বলবৎ থাকে। আমরা সেই স্টেডি ফরেন পলিসির কোনো জায়গা দেখছি না, বরং আমরা দেখছি মন্ত্রিসভার কলেবর বাড়ানো হয়েছে। যেখানে বলা হয়েছিল যে মন্ত্রিসভা ছোট থাকবে, সেখানে আমরা দেখছি দ্বিতীয় বৃহত্তম মন্ত্রিসভা, এবং ফরেন মিনিস্ট্রি তো আরেকজন প্রতিমন্ত্রী দেয়া হয়েছে, কিন্তু পলিসির ক্ষেত্রে খুব একটা আমরা ভালো কিছু দেখছি না। মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দেওয়া হয়েছে, কিন্তু বন্দি আছে সে পুরনো সিন্ডিকেট নুরুল আমিন গংদের কাছে, যারা মালয়েশিয়ার এন্ডে। শুধু এখানকার যে এন্ডটা, লেজটা যেটা, সে লেজের কালার চেঞ্জ হয়েছে। আগে আওয়ামী লীগের লোকজন পেত, এখন বিএনপির লোকজন পায়। তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি, যাদের পয়সায় দেশটা চলে, তাদেরকেও যখন আমরা চাকরি তো দিতেই পারছি না, তাদেরকেও যখন আটকে ফেলি, তাহলে আমরা উন্নয়নের ডামাডোল কিভাবে পিটাই আর কিভাবে বলি যে আমাদের যেটাকে বলে আপনার দ্রব্যমূল্য যে ইনফ্লেশন, এটা মাত্র 1 ডিজিটে আছে, এটা আর 1 ডিজিটে নাই। আমি আবার আসবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, আপনি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলেন যে পুলিশের বিষয়ে গত সরকারের আমলে বারবারই বলা হয়েছে যে পুলিশের মনোবল ভেঙে গেছে। তো পুলিশের মনোবল কি এখনো ভাঙা আছে মনে হচ্ছে? পুলিশের মনোবল জাগানোর জন্য কি কি করতে হবে আর কি লাগবে? ধন্যবাদ। যদি ভাঙানো থাকে। প্রথমত হ্যাঁ, পুলিশের মনোবল ভেঙেছিল। জুলাই আন্দোলনে পুলিশ আক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আবার জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করার জন্য পুলিশের নিষ্ঠুরতাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এখানে পুলিশের একটা অংশ তারা মনে করতেন তারা আওয়ামী লীগের নেতা এবং তাদের দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখা, এবং এই আচরণ থেকে তারা অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাদেরকে পর্যন্ত কোনো পাত্তা দিতেন না, থানা পর্যায়ে আমরা দেখেছি। আবার জুলাই আন্দোলনে এই পুলিশ খুনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, মার খেয়েছে, এদের সবাই যে অপরাধী তাও না, তাদের কেউ কেউ নিরীহ পুলিশও আছে, কিন্তু তার অপরাধের জন্য যে শাস্তির বিধান, সেই বিধানটা অস্বীকার করা হয়েছে। পুলিশ মারা গেছে, পরের যে গত 1.5 বছরের যে সরকার, তাদের মাথার মধ্যে ভাবনার মধ্যে এটা কোনোভাবেই স্পর্শ করেনি। সে মনে করেছে যে পুলিশ হত্যার দায়, বিচারের দায় এটা আমার না। এটা পুলিশের পেশাদারিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের ভূমিকা রেখেছে, তাদের মনের মধ্যে ক্ষোভ। কিন্তু নির্বাচিত সরকার এই জায়গাটায় সেই ক্ষোভটা দূর করার জন্য একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ছিল, সেটি হয়নি। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার রিবিল্ড করার জন্য সবথেকে বেশি সময়টা তারা পেয়েছে, গুরুত্বপূর্ণ সময়টা তারা পেয়েছে এই সরকারের থেকে বেশি। কিন্তু আমরা দেখেছি পুলিশ ভাত খেয়ে ঠিক মতন হাত ধোয়নি, এই অভিযোগ তুলে কালকে চাকরিতে প্রশিক্ষণ শেষে যোগদান করবে এএসপি লেভেলের প্রচুর পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে অপ্রয়োজনে। এই ঘটনাগুলো পুলিশের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তাদের নেতাদের একটা বিরাট অংশের হাতে, কর্মীদের হাতে অস্ত্রের লাইসেন্স ছিল, তাদের অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা যায়নি। আর সরকার দায়িত্ব গ্রহণ করার পর পুলিশের যে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করা, সেটা না করে সরকার পুলিশ বাহিনীকে জাতীয়তাবাদী পুলিশ বাহিনী বানানোর এক ধরনের প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে। তোমার যোগ্যতা কি? আমার পরিবার একসময় বিএনপি করতো, আমিও তো বিএনপি করতাম মনে প্রাণে, ফ্যাসিস্টদের কারণে আমি এতদিন অ্যাক্টিভ হতে পারিনি। আপনার মনে থাকার কথা, একজন ডিআইজি বলেছিল যে আমার প্রথম পরিচয়, কিন্তু তার জন্য তার কোনো জবাবদিহি করতে হয়নি, বরং তাকে পরে প্রমোশন দিয়ে তারপরে তাকে তার অবসরে পাঠানো হয়েছে। তো এই জায়গাটায় আপনার ট্রেনের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে ইঞ্জিন।
ইঞ্জিন যদি আপনি ঠিক না করেন তাহলে ট্রেন ঠিকভাবে চলবে না। আপনার মনস্তত্ত্বের মধ্যে, ভাবনার মধ্যে এখন পর্যন্ত পুলিশকে যে জবাবদিহিতার জায়গায় আনা, পুলিশকে কেন্দ্র করে যে অপরাধগুলো এখনো হয়, এখনো পুলিশ চাঁদাবাজি করে। ঢাকা শহরের ফুটপথে চাঁদাবাজির একটা বড় অংশ পুলিশের পকেটে যায়। কিন্তু আমরা দোষ দেই কেবল বিএনপির নেতাকর্মীকে। বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে না তা না, কিন্তু এর সঙ্গে যে পুলিশও যুক্ত আছে সেখানে আমরা যাই না। এবং এই ঘটনাগুলো সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো না নেওয়ার কারণে পুলিশের ওই জায়গাটায় সার্ভিসটা আমরা পাচ্ছি না। আপা একটা জায়গায় বলেছেন যে বিএনপির সাপোর্টার, আমি আসলে বিএনপির সাপোর্টার না, কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের সময় আমি যখন একদিকে জামাত দেখেছি আর একদিকে বিএনপিকে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে ওই সময় অন্তত বাঁচার জন্য বিএনপিকে সাপোর্ট করা প্রয়োজন। কারণ বাংলাদেশ তা না হলে একটা গর্তের মধ্যে পড়ে যেত, যেটা নুরুল কবির বলেছিলেন যে নাকে রুমাল দিয়ে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, আমি তাদের একজন। আর বিএনপিকে আমি 6 বছরের 6 মাসের শিশু বলছি না, আমি বলছি ক্লাস 6-এ পড়া, তার কতগুলো এক্সপেরিয়েন্স আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় আমরা তার কোনো ইম্প্যাক্ট আমি আমরা দেখতে আবার আসবো। আমি কতগুলো ঘটনা আবার বলে যাই। যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তাকে মেরে তারপর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাকে SMS পাঠানো হয়েছে, হাউ ডু ইউ ফিল, হ্যাঁ এরকম। এটা কি জনৈক চট্টগ্রামের কোনো একজন ক্যাডার বা কোনো একজন সন্ত্রাসী তার কাছে টাকা চেয়েছেন। আমরা দেখছি যে এই যে রংপুরের যে ঘটনা, এরকমের ঘটনা আমরা এর মধ্যে আরও কয়েকটা দেখলাম, যে পারিবারিকভাবে পুরো পরিবারের 4-5 জনকে একসাথে মেরে ফেলা। এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে এবং সামাজিক পরিস্থিতি কেন এরকম হচ্ছে, এই জায়গার থেকে আপনাদের দুজনকে এই প্রশ্নের উপর উত্তর থাকবে যে আপনারা আসলে কি দেখছেন, কি ভাবছেন এগুলো নিয়ে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত। ইসমানী মির্জাপুর 0 আওয়ার ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলে আপনার কাছে আসি। সেটি হলো এই যে রংপুরে যে ঘটনাটি ঘটলো, দেখলাম যে এক পরিবারের 4 জনকে খুন করা হলো, এবং খুনের যে মোটিভ, যে ঘটনা পুলিশ বলছে, জবানবন্দির থেকেই বলছে, কিন্তু তারপরও শুনলে, আপনারা তো লিগ্যাল সাইটগুলো দেখেন, আপনারা অনেকের সাথে কথা বলেন, সেই জায়গা থেকে শুনলে আমার জায়গা থেকে আমার কাছে খুব একটা আমি আশ্বস্ত না যে এরকম 2 জন ব্যক্তি শুধুমাত্র তাদেরকে ইয়াবা সেবন করতে দেওয়া হয়নি, যেখানে 4 জনকে মেরে ফেলা হয়েছে। এই বিষয়ে 2 জনের, একজনের বয়স 23 বছর মুগ্ধ দাস, এবং আর একজন হলো 19 বছর সিদ্ধার্থ দাস। হ্যাঁ, তারপর এই যে একজন চিকিৎসকের কথা বললাম, সেই চিকিৎসক এখন হাসপাতালে চিকিৎসাধীন, এবং বলা হচ্ছে যে এরকমের যারা অনেক টাকা ইনকাম করে চিকিৎসকরা, তাদের তো 2 দিন পরে তো আপনাদের ব্যারিস্টার যাদের অনেক টাকা ইনকাম করা, তাদেরকেও এরকমের মেসেজ আসবে। হ্যাঁ, যারা ব্যারিস্টারও আমরা জানি যে অনেক টাকা ইনকাম করে। তো এই জায়গাগুলোই এই সামাজিক এই অপরাধগুলোর আসলে বন্ধ হবে কিভাবে? পুরোপুরি বন্ধ হবে না, কিন্তু এটা নিয়ন্ত্রণটা কেন হাতছাড়া হয়ে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে কেন? নিয়ন্ত্রণ করছেই না। আপনি নিয়ন্ত্রণ করলে না, নিয়ন্ত্রণ তো হাতের বাইরে যাবে। আচ্ছা, আপনি যখন কোনো অপরাধের ডেট্রিমেন্ট থাকবে না, মানে শাস্তি থাকবে না, তাকে থামানোর কোনো পদ্ধতি থাকবে না, তাকে পানিশমেন্টের কোনো ভয় থাকবে না, তখন আপনি অপরাধী কেন থেমে থাকবে? প্রথমত, আমাদের বাংলাদেশে ইয়াবা এখন এত বেশি পরিমাণে অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি এই মুহূর্তে যদি ইয়াবা কিনতে চান, আমি যদি আমার এলাকার কথা বলি, ঢাকা 10-এর কথা বলি, আপনি মোহাম্মদপুরে নামলেই আপনি এই যে কোনো চায়ের দোকানে দাঁড়ালে আপনি পার পিস 200 টাকায় পাবেন, মানে সো রেডিলি অ্যাভেলেবেল। এবং আমাদের পুলিশ অফিসারদেরকে আমরা দেখছি দুঃখ করে বলছে যে আমরা একটা রেড দেওয়ার জন্য রাতের পর রাত না ঘুমায় বসে থাকি, দেখি কিভাবে রেড দিয়ে আসামি ধরে আনি, আমরা আসামিকে হ্যান্ড ওভার করে সকালবেলা থানায় যাওয়ার আগে দেখি আসামি বাসায় চলে গেছে।
সে সকালবেলা কোর্টে চালান হয়, ওখান থেকে জামিন নিয়ে চলে আসে। তারপরে আপনার এই যে আপনি যে বললেন যে এভাবে চাঁদাবাজি, প্রথমে উনি যে ডক্টর, যে উনি তো এটাকে প্রথমে স্ক্যামই ভেবেছিল, উনি তো ভাবেই নেই যে এটা সত্যি সত্যি ওনাকে থ্রেট দেওয়া হয়েছে। বিকজ আমরাও অনেক নাইজেরিয়ান প্রিন্স আমাদের জন্য $10,000 নিয়ে বসাচ্ছে, এরকম ইমেল পাই না আমাদের। তো উনি এরকম স্ক্যামই মনে করেছে এবং ওনাকে বলেছে 15 তারিখের মধ্যে না দিলে ওনার ক্ষতির সম্ভাবনা আছে। উনি এটা খেয়ালই করেনি। 17 তারিখে এসে ওনার কর্মস্থলে এসে ওনাকে এমনভাবে পিটিয়ে গিয়েছে, ওনার 2 চোখের দিকে আমি মানে চোখের প্রথমে দেখেছি ঘোলা, তারপর যখন আমি ক্লিয়ার একটা পিকচার দেখলাম তাকানো যাচ্ছিল না। মানে এই চোখ যেন আমাদের জাতির চোখ, যে এইভাবে পিটিয়ে রক্তাক্ত করাই, আমরা এখন এভাবেই বেঁচে আছি। তো এই যে ওনার সাথে এই কাজটা করা হলো, অ্যাপারেন্টলি যারা হুমকি দিয়েছে তারা ডেভিড ইমনের অনুসারী গ্রুপ। ডেভিড ইমনকে আমরা জানি যে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে। তাহলে ডেভিড ইমনের গ্রুপ কিভাবে সাহস পেল এই কাজটা করার? আজকে যে দূতাবাসে যে হুমকিটা দেয়া হলো সেটাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু আমরা কি ইনস্ট্যান্ট, আমাদের তো 3-4টা এজেন্সি আছে, তারা কি করছে? তারা শুধু আমাদের রাজনীতিবিদরা আমরা কোথায় যাই, কি খাই, কার সাথে কথা বলি, কে কার সাথে দেখা করলো, এগুলি করে ট্যাপ করবে এবং আমাদের পিছনে ফেউ লাগায় রাখবে। কিন্তু অ্যাকচুয়াল যে গোয়েন্দা তথ্য তাদের হাতে থাকার কথা, মানে টেররিস্ট অ্যাক্টিভিটি নিয়ে, তারপর সন্ত্রাসী কার্যক্রম নিয়ে, তারপরে ধরেন দেশের ভিতরে বাইরে সভরেন্টিকে যা ইস্যু হতে পারে সেরকম কারণ এই যে আপনি যেটা দূতাবাসে যেটা হলো, এটা তো সভরেন্টির একটা প্রশ্ন কিন্তু চলে আসে এখানে। তো এগুলা নিয়ে ওনাদের কাজ কি? আমি তো কোনো দৃশ্যমান কোনো কাজ দেখতে পাচ্ছি না। এখন আপনি হয়তো বলতেই পারেন এজেন্সিগুলো তো আপনাকে দেখাই কাজ করবে না, কিন্তু কিছু কিছু অ্যাকশন তো দৃশ্যমান হতে হবে। আদারওয়াইজ আমরা কিভাবে বুঝবো যে আমরা সেফ আছি, সাউন্ড আছি? আমরা তো কদিন আগে দেখলাম যে ডাকাতি করতে এসে সবাইকে মেরে রেখে গিয়েছে। তো এগুলি তো চলছে, এমন না যে যেটা মানে কালকের রংপুরের ঘটনা যেটা, সেটা তো নতুন কিছু না। এরকম তো আপনিও বলেছেন যে এরকম পরিবার সবাইকে মিলে হত্যা করা, এটা তো রিপিট হচ্ছে। তো আমরা সেখান থেকে বের হতে পারছি না কেন? যেটা গতবারের ঘটনা, সেটার কি কোনো ফলো আপ আমরা দেখতে পেয়েছি যে এতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটাই আদালতে এই পর্যায়ে আছে, অথবা এখানে শুনানি হচ্ছে, আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি? তা আপনি যখন ভিজিবল জাস্টিস দেখতে পারবেন না, আমি আইনজীবী হিসেবে বলছি, আপনার যখন এই ডেভিড ইমনকে যখন ধরা হয় তখন, এবং তার আগে আপনার ওর নাম কি আমি ভুলে গেছি, সে মোহাম্মদপুরের এক সন্ত্রাসী ওয়াইফ এবং শালাকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসার সময় ইয়াতে ধরা পড়লো, এয়ারপোর্টে যে ধরা পড়লো, ওর ওয়াইফ দেখি খুব চিল, সে বলছে অসুবিধা নাই, ভালো উকিল ধরে বেরোয় যাব। তো তাদের যদি মাথায় থাকে যে আমি একটা উকিলের পিছনে ভালো মতো টাকা পয়সা খরচ করলে, আর মানে কি বলে আমাদের যে আমি যখন কোর্টে প্র্যাকটিস শুরু করি নতুন, তখন আমাদের সিএমএম কোর্টের প্রধান ছিলেন যে, ওনার নাম ছিল বিকাশ রায়, কিন্তু উনি বিকাশে টাকা নিতেন কেসের জন্য। তো কোর্টে আমরা ওনাকে বিক্যাশ ডাকতাম। তো ওই যে বিক্যাশের যে একটা পদ্ধতি চালু করে দিয়ে গেছেন, এখন কিন্তু আপনার লোয়ার কোর্টে জামিন থেকে শুরু করে সব কিছু আর কাউকে কি দিতে হয় না, এটা সরাসরি জাজদের সাথেই, সবাইকে বলছি না, বাট একটা বড় অংশ, আমরা যেহেতু ওখানে প্র্যাকটিস করি, একটা বড় অংশ কিন্তু ওই আপনার এটা কি বেইলেবল অফেন্সটা বেইলেবল কিনা এবং জামিন পাবেন কিনা, সেটা একজন উকিলের মেধার উপরে ডিপেন্ড করে না, আপনার বিচারকের রুমে অথবা তার যে পিয়ন আছে সেখানে কত টাকা হ্যান্ড ওভার হচ্ছে অথবা কি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে অনেক সময়। এখন এটা আমাকে অনেকে বলতে পারেন যে আমি আইনজীবী হয়ে এই কথাগুলো কেন বলছি, কারণ দিস ইজ দ্য রিয়েলিটি। আমরা তো 24-এ যে আন্দোলনটা করেছি, আমরা তো এগুলো থেকে বের হওয়ার জন্য করেছি, কিন্তু আনফর্চুনেটলি আমরা বের হতে পারিনি। এবং এই যে বিচারহীনতার সংস্কৃতি, এটাই কিন্তু আপনার এইরকম টাকা নেওয়াটাকে কি বিচারহীনতা বলবো? শুনেন, আমি একজন লোক বলছিল যে উনি ভালো লোক। কেমনে বুঝুন ভালো? বলে টাকা নিয়ে কাজ করে।
এই হলো বাংলাদেশে এখন ভালো লোকের সংজ্ঞা। নাকি এরকম ছিল যে উনি এত এত স্লো, এত খারাপ, টাকাও নেয় না, কাজও করে না? ওটা হলো খারাপ লোক, আর ভালো লোক হলো যে হলো ঘুষ নিয়ে কাজটা করে দেয়, সে হলো ভালো লোক। এই হলো বাংলাদেশের ভালো লোকের সংজ্ঞা। শরীফুজ্জামান শরীফ, এইটার সাথে আর একটু যোগ করে দেই, নুসরাত জাহান রাফি 7 বছর লাগলো এই ঘটনাটা। আপনি নিশ্চয় ঘটনাটা মনে আছে, ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি, তাকে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে এই সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম, এই 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে। আজকে এই রায় হয়েছে। এটাও বললাম যে এই যে 7 বছর লাগলো এই রায়টার জন্য, যদিও জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, জাস্টিস ডিনাই ইজ জাস্টিস, জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাই। ধন্যবাদ। হ্যাঁ, মনে আছে, শুধু মনে আছে না, রাফি হত্যার পরে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে আমি তার বাড়িতে গিয়েছিলাম এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকার মুক্তাঙ্গন থেকে রাফির বাড়ি পর্যন্ত একটা রোড মার্চ হয়েছিল বাম গণতান্ত্রিক জোটের। সেই রোড মার্চে আমি ছিলাম এবং রাফির বাড়িতে গিয়ে তার মায়ের সাথে, তার পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলা এবং তাদের যে ওই সময়ে আমাদের সাথে যারা ছিলেন সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব। তার পরিবারের পক্ষ থেকে আজকে এক ধরনের স্বস্তি প্রকাশ করা হয়েছে। বিচার দীর্ঘায়িত কেন হয় এটা আমরা মোটামুটি এখানে জানি, তবে আমরা যেমনিভাবে রাফির হত্যার বিচারটা হয়েছে, আমরা সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে যে অগ্রগতিটা দেখেছিলাম সেটি হঠাৎ করে থেমে গেছে। আমরা এই ধরনের আলোড়ন সৃষ্টিকারী যে সমস্ত হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যাকাণ্ডরই কিন্তু তার স্বজনের কাছে গুরুত্ব একই রকম। যে হত্যাকাণ্ডটি সমাজকে নাড়িয়ে দেয় ওই পরিবারটির কাছে যেমনি শোক এবং ওজন, যে হত্যাকাণ্ডটি কাউকে নাড়া দেয় না ওই হত্যাকাণ্ডেরও ওজনটা, স্বজন হারানোর বেদনাটা একই রকম। আমাদের এখানে যে সিস্টেমগুলো আমরা দাঁড় করিয়েছে, বিচারহীনতার সংস্কৃতি বলেছেন আপা, আমরা বিচারটাকে ধনীদের জন্য সংরক্ষিত রেখেছি। ঢাকার মহাখালীতে ফ্লাইওভারের উপরে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে একজন পথচারীকে পিষে মেরে ফেলেছিল এবং তারপর ওই পরিবারটিকে বাধ্য করা হয়েছিল কিছু ক্ষতিপূরণের বিনিময়ে মামলাটা প্রত্যাহার করার জন্য, মনে থাকার কথা। আজকে আপনি যদি জিজ্ঞেস করেন, কিছুদিন আগে নিউ মার্কেটে টিটন নামে একজন শীর্ষ সন্ত্রাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে তার পজিশন ছিল সেকেন্ড। এই টিটন বেরিয়েছে 5 আগস্টের পরে। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জঙ্গি বোমার যে ঘটনাগুলো আমরা শুনছি, অভিযুক্ত সম্ভবত মামুন নাম, মামুন বেরিয়েছে 5 আগস্টের পরে। তার মানে 5 আগস্ট কি জেলখানায় বন্দীদের, দুর্ধর্ষ সন্ত্রাসী অপরাধীদের মুক্তির বার্তাও কি নিয়ে এসেছিল? এরা কিভাবে মুক্তি পেল, কিসের বিনিময়ে মুক্তি পেল? সরকারকে অবশ্যই, সেই সময়ের সরকারকে অবশ্যই তার জবাবটা দেওয়া দরকার। কয়েকদিন আগে মোহাম্মদপুরের একজন পুলিশ কর্মকর্তা তার আক্ষেপ বললেন যে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যাদের কাছে টেলিফোন করি, সহযোগিতা চাই, অপরাধী ধরার পর তাকে যখন ইনভেস্টিগেশনে আমরা যাই তখন শেষ পর্যন্ত তার আশ্রয়দাতা হিসাবে তার নামই বলে, যার কাছে আমি ফোন করেছিলাম। তাহলে এখানকার পুরো ব্যবস্থাটা আপনি বুঝতে পারছেন। আমাদের এখানে আগে একজনকে মেরে ফেলা হতো, এখন পুরো পরিবারকে মেরে ফেলা হয়। কয়েক মাস আগে, মাস 3 আগে গাজীপুরের কথা মনে আছে? জামাতা সবাইকে কুপিয়ে মেরে ফেললো। কুমিল্লাতে 2টো ঘটনা ঘটলো। রংপুরের ঘটনা, আমার এখন পর্যন্ত আমি রংপুরের পুলিশের যে ভাষ্য এটি আমি বিশ্বাস করি না। আমি মনে করি এখানে কোনো সত্য আড়াল করার চেষ্টা হচ্ছে। একই সাথে এটাও আমি মনে করি না যে এখানে আরেকটা অংশকে আপনি খেয়াল করে দেখবেন যে এখানকার হিন্দু পরিবার বেছে বেছে মেরে ফেলা হচ্ছে, এই ধরনের একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করারও একটা চেষ্টা এখানে আছে। আমি এই জায়গাটাকে মনে করি এটা একটা আইন শৃঙ্খলা ইস্যু এবং সরকারকে অবশ্যই এর রহস্য উদ্ঘাটন করতে হবে। আমাদের এখানে ঘর পোড়া দেখলে আলু পোড়া দেওয়ার জন্য একটা অংশ চুপ করে বসে থাকে এবং নানা কারণে আমাদের সোশ্যাল মিডিয়া, আপনি এত গোয়েন্দা কর্মকর্তা পাবেন মনে হয় যেন তারা দীর্ঘদিন ধরে
দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং এই যে দায়িত্বহীন কতগুলো কথাবার্তা, এগুলো আমাদের সমাজের মধ্যে এক ধরনের বিচারহীনতার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, অপরাধীদেরকে আড়াল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আর এই যে বিএনপির আগের টার্মেও অনেকগুলো বিকাশের আলোচিত, বিষয়টাও কিন্তু বলবেন একটু। আমি এই অপরাধের জায়গাটা সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার ছিল সেই প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি না। আমাদের পুরো রাজনীতি, আমাদের সরকারের জন্য সব কিছুই হতো, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে কি হবে না, ভারতের সাথে সম্পর্ক ভালো হবে এটা কি নিয়ে হবে আমরা না। আলোচনা করব, কিন্তু আপনি এই যে ব্যারিস্টার মিলি যে বিকাশের গল্পটা বললো, গল্প বললো না সত্য বললো আমি জানি না, আমি তো বিশ্বাস করতে চাই না যে আমাদের বিচারপতিরা বিকাশে কোনো লেনদেন হয়, কিন্তু সিএমএম কোর্টে এই ধরনের আপনি লেনদেন অনেক কিছুই আপনি কি শুনেছেন কিনা? আপনার প্রত্যাশার জায়গা, আমাদের এখানে বিচারটা আসলে কারা পান? যার অর্থ আছে, যার বৃত্ত আছে। আপনি গত পরশুদিন বা গতকালকে দেখলাম একজন বিচারক তার গাড়ির ড্রাইভারকে ঘুষি মেরে নাক ফাটিয়ে ফেলেছেন এবং ড্রাইভার বিচারকের বয়সের থেকে আমার ধারণা তার 1.5 গুণ বয়স। তো নৈতিকতার জায়গায় যিনি এই কাজটি করতে পারেন, তিনি অন্য অন্যায় কাজগুলো যে করতে পারেন না, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমাদের বিচার ব্যবস্থাকে আমরা যে ধরনের জনগণের প্রত্যাশার রিফ্লেকশন যেভাবে চেয়েছিলাম সেটা হয়নি, এটা অস্বীকার করা যাবে না। তার একটা বড় কারণ হলো বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আগে যে ধরনের পলিটিক্যাল আইডিওলজিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হতো, এখনও সেটি দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় আপনি বিচার বলেন, প্রশাসন বলেন, বিভিন্ন জায়গায় যখন এগুলোকে প্রায়োরিটি দেবেন, আপনি তার কাছ থেকে প্রপার ফিডব্যাকটা আপনি পাবেন না। আমরা এই আলোচনার ভেতরে থাকার কারণে আমাদের এখানে জুলাই অভ্যুত্থানের যে পরিবর্তনের স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা নষ্ট করে ফেলেছি। এইখানকার কোনো আলোচনার মধ্যে আপনি গরিব মানুষের কোনো এজেন্ডা পাবেন না। এইখানকার ঢাকা শহরে প্রায় 7 লক্ষ নির্মাণ শ্রমিক এখানে কাজ করে সামান্য বেতনে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনি ঢাকার রাস্তায় নামার পর প্রথম যে মানুষটার সাথে আপনার দেখা হবে, সে হয় গার্মেন্টস কর্মী অথবা একজন সুইপার। এই শহরে প্রায় 2,500 সুইপার আছে। আপনি কোনো মিডিয়ার বা আলোচনায় এই সুইপারের ইস্যুটা আপনি কি দেখেন? আমাদের না, আমার ধারণা আরো বেশি। আমাদের সমাজে প্রায় 2 লাখ বেদে আছেন, আপনি কোনো আলোচনায় কি বেদের ইস্যুটা দেখেন? তার মানে হলো আমরা শহরের মানুষ, জুলাই বলেন, জুলাই অভ্যুত্থান বলেন, এবং আমি শেষ করে দিব এই জায়গাটায়, আমি কি সব দোষ সরকারকে দিব? আপনি ঢাকা শহরের চাঁদাবাজির যে হট স্পট যদি বলেন, গাবতলী একটা, মহাখালী একটা, সায়দাবাদ একটা, 3টা জায়গা, না, 3টা কারণ বাস বাজার স্ট্যান্ড, একটা, 3টা বাস স্ট্যান্ড, 3টা বাস স্ট্যান্ড, আর একটা বাজার, কারণ বাজার আর একটা আচ্ছা, বাজার। এইখানে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আপনার মনে আছে বছর 2 আগে সেখানকার এক শ্রমিক দলের নেতা বলছিলেন যে দায়িত্ব তো নিতে হবে, আগের যারা চাঁদাবাজি সেই দায়িত্বটা আমরা নিয়েছি। হ্যাঁ, সত্যি এই চাঁদাবাজি সরকার অস্বীকার করতে পারে না, তার ব্যর্থতা অস্বীকার করতে পারে না। একই সাথে আমি যে স্পটগুলোর কথা বললাম, এখানকার এমপি হচ্ছে বিরোধী দলের, আপনি তার কোনো অ্যাক্টিভিটি দেখেন? আমি আমার জায়গা থেকে নাগরিক হিসাবে আমি যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের সুবিধা এমপি সাহেব নেন না। আমি 80% অভিযোগটা করব সরকারের বিরুদ্ধে, কিন্তু বাকি 20% অভিযোগটা করব আমার সেখানে যে রিপ্রেজেন্টেটিভ আছেন তাকে আমি করব, তাকে আমি জিজ্ঞেস করব। আমি আপনাকে পয়সা দেই, কারণ বাজারে চাঁদাবাজি হয়, আপনি একদিন মাইকের সামনে, মিডিয়ার সামনে বলেই আপনার দায়িত্ব শেষ? কেন কুষ্টিয়াতে আমির হামজা সে তো বলেছে যে আমি এখানে চাঁদাবাজি করতে দিব না। আমাদের কাউরান বাজারের যে এমপি সাহেব আছেন, তিনি কাউরান বাজারে এসে বলতে পারেন না যে আমার শরীরের উপর থেকে, আমার রক্তের উপর থেকে এখানে চাঁদাবাজি হতে হবে? না, কিন্তু তিনি এরকম অভিযোগ করেছেন যে তিনি পাচ্ছেন না সরকারি দলের কারণে। জামাতের এমপি, বিরোধী দলের নেতা মিডিয়ার সামনে বলেছিলেন যে আমরা 300 এমপি যদি এক হই তাহলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর করতে পারি। আমি আবারও 80 জন এক হোক। আপনার কাছে আবারও আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। যেই কথাটি আপনি এনেছিলেন যে ভারতের সফর, ভারতের হাই কমিশনার আজকে ঢাকা দিল্লির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না, এরকম একটি কথা বলেছে একটা অনুষ্ঠানে। এবং সীমান্ত হাটগুলো শুরু হয়েছে এবং একইভাবে শুরু করার কথা বলা হয়েছে। একইভাবে যেসব বিষয়ে নিশ্চয়তা বলে ঢাকা দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, সেই বিষয়গুলো নাহিদ ইসলাম তুলে ধরেছেন।
যেমন পানির ন্যায্য হিস্যা, সীমান্তে পশিন এবং সীমান্তে হত্যা চিরতরে বন্ধ হয়, এইসব বিষয় এবং শেখ হাসিনা এখানে কিভাবে ফেরত যায় সেগুলো নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা যাব। তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে। যে আলোচনাটি আসছিলাম বেস্টে মিলিয়ে আপনার কাছে আসি, সেটি হলো যে ভারতের সফর নিয়ে বেশ কথা শুনছি। আমি যেটা দেখতে পাচ্ছি যে ভারতের আন্তরিকতার অভাব নেই। ভারত দারুণ আন্তরিকভাবে এই সফরের জন্য ডাকছে। আবার ভারতের যে মিডিয়ার বেশ কয়েকজন লোক এবং বিনা সিকরি বলেন বা এরকমের যারা এক্স হাই কমিশনার, তাদের কথার মধ্যে কিন্তু অন্য রকমের সুর পাই। শরীফুজ্জামান শরীফ, আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভারতের গভর্নমেন্ট বডি যত সুন্দর করে, যত আন্তরিকতা নিয়ে ডাকছে, তাদের কথার মধ্যে কেউ বলছেন যে বাংলাদেশকে মাঝে মাঝে কিছু ভয় দেখাতে হবে, বাংলাদেশকে মাঝে মাঝে ভয় দেখাতে হবে, মাঝে মাঝে কৌশল অবলম্বন করতে হবে, ছল বল কৌশল, তিনটা আর কি, চাণক্যের 3 নীতি, এই নীতি দিয়ে করতে হবে। কিন্তু এটি কিন্তু ভারতের গভর্নমেন্ট বডি বলছে না। আমার প্রশ্নটা হলো যে ভারতের এই সফর নিয়ে আপনাদের অবজারভেশনটা কি? আমাদের তো 2জন মন্ত্রী হলেন, যেহেতু আমাদের পূর্ণমন্ত্রী তিনি জাতিসংঘে কাজ শুরু করেছেন, 1 বছর সেখানে বিজি থাকবেন, এই কারণে 2জন মন্ত্রীকে 2টো দিক ভাগ করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী সেইভাবে ভাগ করে দিয়েছেন। এখন আপনাদের পর্যালোচনা কি এই বিষয়ে, আপনাদের অবজারভেশন কি বেস্ট মিলি? আন্তরিকতার দুটো, আপনি যে বললেন যে ভারতের সরকারের পক্ষ থেকে আন্তরিকতার অভাব দেখা যাচ্ছে না, তো এতই আন্তরিক দুটা উদাহরণ দিই। একটা হলো এতই আন্তরিক যে তারা হলো 5 আগস্ট শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দিয়েছে। আপনি যখন এটা সরকার করতে দেয় নাই তো, সেখানে একটা বেসরকারি সংস্থা করেছে। আপনার বিশ্বাস হয় যে সরকারের এখানে যদি কোনো মানা থাকতো তারা করতে পারতো? সম্ভবত বেসরকারি সংস্থাটা যেই স্থানে করেছে ওই স্থানে সরকারের কোনো ক্ষমতা নাই আর কি। এটা আপনি বিশ্বাস সরকারের করতে সভারেনিটির পারেন, বাইরে আছে, ইন্ডিয়ান আইনের বাইরে আছে মনে হয় ওই এটা জায়গাটা। আপনি বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস করি না। কারণ এই মোদিল্যান্ডে, আই এম সরি এভাবেই বলছি আমি, কারণ ওটাই চলছে, উনি যা বলে তাই চলে ওখানে। তো ওইখানে তাদের ইচ্ছার বাইরে একটা অন্য দেশের প্রাইম মিনিস্টার, পলাতক প্রাইম মিনিস্টার এবং খুনের আসামি, সে ওইখানে বসে বাংলাদেশকে হুমকি দিবে, এটা তো ওনাদের প্রচ্ছন্ন কোনো সহায়তা ছাড়া হয় না। এটা একটা। দ্বিতীয় হলো, যখন ভারতের এখানকার নিয়োগকৃত অ্যাম্বাসেডার, হাইকমিশনার যে, উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন, তখন পররাষ্ট্রমন্ত্রীকে একটা বই গিফট করেন, কোটাল্লোর। ওই বইয়ে লেখা আছে অল ইউর নেইবার্স আর ইউর এনিমি অ্যান্ড ইউর এনিমিজ এনিমি ইজ ইউর ফ্রেন্ড উপরে। যদিও ভারত এটা অস্বীকার করেছে, বাট এই বইটাই দেওয়া হয়েছে গিফট। তো এই হলো আপনার আন্তরিকতার উদাহরণ। আর ওনাদের যেটা আপনি বললেন যে মিডিয়াতে তো এমনভাবে বলা হচ্ছে যে আজকে এই চিকেন নেক আলাদা করে দেওয়া হবে, কালকে রংপুর নিয়ে নেওয়া হবে, সিএইচটিকে বাড়ি ওনারা নিজেরা মার্চ করে এসে সিএইচটিকে আলাদা রাজ্য ঘোষণা করে দিবে। তো এবং ওনার যে হাই কমিশনের কথা, উনি তো বাংলাদেশে নেমে কি বলেছিল, আপনি একটু মনে আছে? না, আমার ঠিক মনে নাই। বাংলাদেশ ওনাদের মানে অঙ্গরাজ্যের একটা পার্ট, মানে আই থিঙ্ক 114 নম্বর এরকম কিছু বলেছিল যে অঙ্গরাজ্য হবে। আমি একদম এক্স্যাক্টলি মনে নাই সংখ্যাটা, বাট ইন্ডিয়ার অঙ্গরাজ্যের পার্ট হবে। যেই ম্যাপটা, যেই ভারতের যেই অখণ্ড ভারত ম্যাপটা ওদের পার্লামেন্টে লাগানো আছে, সেই ম্যাপ অনুসারে কথা বলেছে। মানে একটা পার্লামেন্টে অখণ্ড ভারত নামে একটা ম্যাপ আছে, যেখানে বাংলাদেশ হলো ভারতের পার্ট। সেইখান থেকে আপনি মনে করেন ভারত আন্তরিক, আমি এটাকে বিশ্বাস করি না।
রাশিয়া যেরকম ইউক্রেনের প্রতি আন্তরিক না, ভারত এখনো আন্তরিক না। তাদেরকে আন্তরিকতা ট্রু লেভেলে দেখাতে মানে হবে। রাশিয়া ইউক্রেনকে দখল করতে আন্তরিক না, ভারত বাংলাদেশকে দখল করতে আন্তরিক না, না, কোনটা বলছেন? রাশিয়া ইউক্রেনকে দখল করতে আন্তরিক, কিন্তু ইউক্রেনকে আই টু আই অথবা তাকে যেই মর্যাদা দেয়া সেটার ব্যাপারে আন্তরিক না। তো ভারত বাংলাদেশের ক্ষেত্রে কোন বিষয়ে আন্তরিক? বাংলাদেশের পুশিনের বিষয়ে, বাংলাদেশের সীমান্তে হত্যার বিষয়ে আন্তরিক, কিন্তু বাংলাদেশকে বন্ধু না, হিসেবে ওনারা তো বলেইছে, বিনা স্বীকৃত বলেছে যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ রিলেশনশিপ এক্সিস্ট অনলি ইন টার্মস অফ শেখ হাসিনা। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যাব। এই যে ভারতের, আমি একটু বলি যে ভারত বেশ উদ্গ্রীব, এখনই আসতে হবে, প্রথমত এখনই আসতে হবে। আমাদের এখানকার জিএম কাদেরও এরকম একটা কথা বললেন যে আপনি ভারত, আমাকে সময়টা ছেড়ে দেন, আমি একটু বলি। হ্যাঁ, আপনাকে 5 মিনিট মিনিট দেওয়া যাচ্ছে না, 3 মিনিট। আচ্ছা, এর মধ্যে আমি 3 বলবো মিনিট। আর কি। প্রথমত আওয়ামী লীগের পতন, তাদের পালিয়ে যাওয়া, ভারত এটা তাদের পরাজয় হিসাবে দেখেছে আগস্টের 5 তারিখ থেকে। এক, দ্বিতীয়ত বিনা স্বীকৃতি যে ভাষাগুলো ব্যবহার করেছে, এটা একটা স্বাধীন দেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমার মনে হয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে এর প্রতিবাদ করা উচিত। 3 নম্বরে হচ্ছে ভারতের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের এখানে চালাকি আছে। আমাদের রাজনৈতিক দলগুলো চালাকি করে, তারা রাস্তায় যেটা বলে ভেতরে গিয়ে পেছনে গিয়ে অন্য কথা বলে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আপনি দেখবেন ভারতের সাথে পাবলিককে যে ভাষাগুলো পাবলিকের ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু তাদের অন্তরে এক ধরনের দুর্বলতা আছে। তার মানে কি আপনি সারাদিন ভারতের সাথে পাড়াপাড়ি করে যুদ্ধ করে টিকে থাকবেন? নো, আপনার এখানে কতগুলো রেসপন্সিবল দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আমরা কি সেটি করি? আমরা সেটি করি না। ভারতের মিডিয়া এবং সেখানকার তরুণ ঘোষ টোষ কি যেন 4-5 জন মানুষ আছে অর্বাচীন, তাদেরকে বেস করে আমাদের সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ইউটিউবার ব্যবসায়ীরা যেভাবে পুরো পরিস্থিতিটাকে আরও জটিল করে ফেলেছে, আমার ধারণা কূটনৈতিক সম্পর্কটা এতটা জটিল না। দুই দেশের, বিশেষ করে ভারতের এক শ্রেণীর মিডিয়া যে ধরনের পরিস্থিতিকে উত্তপ্ত করেছে, আসলকার পরিস্থিতি সম্ভবত সে ধরনের না। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে রাষ্ট্র পরিচালনা আর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা এক বিষয় না। আজকে বিএনপি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ যখন ছিল বলতো আমরা স্বামী স্ত্রীর মতো। বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, নরেন্দ্র মোদী বিজয়ের পর ফুলের মালা নিয়ে বন্ধের দিন তাদের দূতাবাসে গেছে না? গেছে। জামাতের আমির বলেননি যে ভারতকে মনে কষ্ট দেওয়ার মতন কিছু করব না? বলেছেন। এক ভদ্রলোক, সে পাবনা মানসিক হাসপাতালে গেছে পরিদর্শনের জন্য। তো ওখানকার একজন কর্মকর্তাকে সাথে নিয়ে ঘুরছেন, ঘুরে ঘুরে ধরেন যে দোতলায় উঠছেন, একটা রুমের সামনে গিয়ে দেখছেন একজন লোক চিৎকার করছে, লাইলি লাইলি তুই আমারে খাইলি, চিৎকার চেঁচামেচি করছেন। তো দেখার পরে আরও কয়েকটা ফ্লোর যাওয়ার পরে আরেকটা জায়গায় দেখছেন একই অবস্থা, চিৎকার করছে। তো ওই কর্মকর্তাকে জিজ্ঞেস করছেন ব্যাপার কি, দুইজনের একই জনের কথা বলল। তো তিনি বলছেন যে একজন লাইলিকে ভালোবাসতো, তার প্রতিক্রিয়া, আর একজন লাইলিকে পেয়েছিল, তার প্রতিক্রিয়া। আমাদের এখানে কেউ লাইলিকে ভালোবাসায় না পাওয়ার প্রতিক্রিয়া দেখছি। আমাকে শেষ করে দেই আমি এখানে। আমি মনে করি তারেক রহমানের ভারতে যাওয়া উচিত। কেন যাওয়া উচিত? সেখানে গিয়ে বলা উচিত যে আমার দেশের একজন ফাঁসির দণ্ডপ্রাপ্তকে তুমি কেন তোমার দেশে আশ্রয় দিয়েছ। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠনের সবথেকে বড় বাধা ভারত এখানে একটা মাত্র রাজনৈতিক দলের প্রতি তার সমর্থন। এটি যদি চলে তাহলে এই বাধা দূর হবে না। আপনি দেখেছেন ইরানের স্কুলে বোমা মেরে শিশু হত্যার পর ইরানের স্পিকার বিমানে সেই শিশুদের ছবি এবং ফুল নিয়ে আমেরিকার সাথে বৈঠক করেছে না? করেছে। আপনার কূটনীতিক সম্পর্ক আর অভিমান এক বিষয় না। এই অভিযোগগুলো ভারতের বিরুদ্ধে, আমার এই চ্যালেঞ্জের জায়গাগুলো প্রধানমন্ত্রীর গিয়ে তাদেরকে বলে আসা উচিত যে আমি আমার জায়গা থেকে এসেছি, কিন্তু তোমার রেসপন্সিবিলিটি তুমি পালন করবে কিনা। আমরা দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলোচনা থেকে এটা বলা যেতে পারে যে খুব সংগোপনে আমরা বেশ কিছু কথা বলি, যেমন নিজের যখন অসুখ হয় সেটি আল্লাহর পরীক্ষা, অন্যের হলে পাপের ফল। এই বিষয় থেকে আমাদের এই যে জাতিগত
চিন্তা যে নিজের বেলায় আল্লাহর পরীক্ষা আর অন্যেরটা তার পাপের ফল, এই জায়গার থেকে বের হয়ে আসতে হবে আমাদের। আমরা ভারতের সাথে যে সম্পর্কের দিকে যাব, সেটি সব রাজনৈতিক দল যেন এক হয়ে চিন্তা করি যে ভারতের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তো রূঢ়ভাবেই বলতে হয় যে পুলিশকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। পুলিশের বেশ কিছু বিষয় আছে যেটি স্বতঃপ্রণোদিত হয়ে করতে হয়। পুলিশ অনেক কিছু করতে পারে যেটি আগে তারা করে ফেললেই পারে, পরে তারা তো জানেই যে এই বিষয়ে ফোন আসবে, কিন্তু তার আগে আইনের বেশ কিছু প্রক্রিয়া তারা শেষ করে ফেলতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে পুলিশও বসে থাকে যে দেখি এই সন্ত্রাসীর কতখানি ক্ষমতা আছে, সেই জায়গাতে আমরা পারি কিনা। বা বিচারালয়ের সম্পর্কে যে বক্তব্য ব্যারিস্টার মিলি বলেছেন যে এটা তো ভয়াবহ, যে আসলেই অর্থ লেনদেনের বিষয়টি এই পর্যন্ত যায় কিনা, যদিও আমি বিশ্বাস করতে চাই না। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।